রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার পেছনে রাস্তাটা পার হয়ে দ্রুত রিক্সা ধরল। শীতের রোদ, তবু খাড়া দুপুরে তাপ কড়া। বোরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বেয়ে যাচ্ছিল তার। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসাবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। আমার কল এসেছে কয়েকবার, তার ভাষায় খুব জরুরি কাজ। অন্ত জানি কোনো জরুরি কাজ টাজ কিচ্ছু না, কিন্তু ছাত্র নেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির একটা ছুতো দেয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে সে অবশ্যই একটি জরুরি কাজ পেল। তাকে দেখতে আসা হয়েছে। তাই হয় এমন আজকাল। তাতে তার মেজাজ খারাপ হলে কারো কিছু করার নেই, এটা নিয়ম। মেয়ে যুবতী হলে দেখতে আসা হবে। কিন্তু সমস্যা অন্তর অন্য কোথাও। পাত্রী দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার। অন্ত শুনেছে আগের জামানায় এভাবে দাসী কেনা বেচা হতো। মেহমান মোট 6 জন। পাত্রের মা, ফুপু, বড় বোন, চাচা, ফুপা ও ঘটক। অন্তকে কোন রকম বোরকা খুলিয়ে রাবেয়া নিজের একখানা নীল ও গোলাপির মিশেল রঙা শাড়ি পরালেন। গুরুজনেরা বলে গেছেন পাত্রীর দেখাতেই শাড়ির বিকল্প নেই। নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয়, তাহলে চোখে বিঁধে যায়। তারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি এমনই লাগবে। অন্তর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল, কিন্তু জানালা দিয়ে উঁকি ঝুঁকি দেয়া চলমান। অন্ত এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে রইল। নজর স্থির রইল মেঝেতে। প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো, কিন্তু পাত্রের ফুপু সচেতন নারী। তিনি উঠে এসে চট করে অন্তর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোঁপাটা খুলে ফেললেন। একরাশি সামান্য কোকড়া কোমর ছোঁয়া চুল বিছিয়ে পড়ল পিঠের ওপর। অন্ত তখন দিকে তাকায়। রাবেয়া ভয় পান মেয়েকে। তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে মতো লাগলো। তার কিছুই করার নেই, যা হচ্ছে স্বাভাবিক। অন্তকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো। এত রূপসী কনে তাদের ছেলের পাশে পূর্ণিমার চাঁদের মতন ঝলমল করবে ভেবে তাদের চোখ চকচক করে উঠলেও নিয়ম তো নিয়মই। তারা পর্যবেক্ষণ জারি রাখল। এই যে অন্তর দুটো ভুবন মাতানো চোখেই যে কেউ ঘায়েল, গায়ের রং মসৃণ ফর্সা, চেহারার উপর ছোটখাটো মানানসই নাকখানা, সুডল থুতনির উপরিভাগে মহান শিল্পীর পেন্সিলের আঁচড়ে তোলা ঠোঁট দুটো। কোন যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানাও বুঝি চোখ জড়ানো সুন্দর হয়? চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ। রূপ রূপ রূপকথার কোনো গম্ভীর রূপাঞ্জনা। অন্তর থুতনি ধরে কান গাল মেপে দেখা হলো। এভাবে অন্ত মার্কেটে গেলে ম্যানিকুইনের শরীরে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ভিড়িয়ে দেখে কেনার জন্য। সে তীব্র অপমানিত বোধ করতে লাগলো। দুজন পর পুরুষ তাকে দেখার জন্য উকি ঝুঁকি মেরে চেষ্টার ত্রুটি রাখছে না। আম্মুর ওপর ক্ষোভ তৈরি হলো। সে বাধা দেবার আগেই তার ঘাড় আলগা করে দেখা হলো। হাত পা এবং সবশেষে শাড়ি ও পেটিকোট উঠিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা। এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না, কিন্তু অন্ত এক টানে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন? পাত্রের মা অবাক হলেন রূপবতীর নির্ভেজাল গাম্ভীর্যে, এরপর কথাটিতে। তারপর বললেন, ও মা, এ আবার কেমন কথা? মেয়ে দেখতে এসে মেয়ের পা দেখতে চাওয়া কি অপরাধ নাকি? জি না, অপরাধ নয়, মূর্খতা। আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত, আকর্ষণীয় গায়ের রংওয়ালা, মাংস বেশি, হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন। রাবেয়া বরাবর এ নিয়ে চিন্তিত থেকে প্রেসার বাড়ান। মেয়েটার মুখে ভাষা কর্কশ। কার মতো হয়েছে তিনি জানেন না। তুমি তো চরম বেয়াদব মেয়ে। কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না?
নাকি কোনো দোষ আছে? বড়দের মুখের ওপর এরকম বদমাইশের মতো কথা বলছো? আশ্চর্য, মেয়ে তো দেখছি, দেখতে আসছি তো দেখবো না? দেখবেনটা কিভাবে? ঠ্যাঙের কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা। এইভাবেই মেয়ে দেখে। তোমার কাছে মেয়ে দেখা শেখা লাগবে না। তুমি শিক্ষিত কিন্তু অসভ্য। ওই শিক্ষার কোনো দাম নাই, বুঝলা? মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে। একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলবো, দেখে শুনেই তো নেবো নাকি? অন্তর শাড়ির আঁচলটা ভালো মতো শরীর ও মাথায় জড়িয়ে নিয়ে বলল, দুঃখিত চাচিমা, এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকই বলছি। মেয়ে দেখতে এসে গাল ফেরে মেয়ের দাঁত দেখতে হবে, দাঁত উঁচু নিচু আছে কিনা। মাথার চুল টেনে টুনে দেখতে হবে, চুল আসল না নকল, আছে না নেই, বড় না ছোট। গলা বের করে ঘাড়ের ওড়না খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন। অথচ বলুন তো, আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেয়া হয়েছে? খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে। আমার কাছে তাই মনে হয়। রাবেয়া অন্তর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার। অন্তরের অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা। ঘটক বলল, এ কেমনে কথা কও? মেয়ে দেখতে আইলে একটু ভালো কইরেই দেখে, মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি? বাড়ির বউ হইবা বলে কথা। অন্তর দীর্ঘশ্বাস ফেলে, বড় অনীহার সাথে হতাশ হয়ে জবাব দেয়, বাড়ির বউ হব। কে বলেছে? সকল পণ্য এক দাঁড়িতে মাপলে পরিমাপ সঠিক আসবে না। আমি পাত্রপক্ষের মুখাপেক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করে নিয়ে যাবেন। আমি এখনো অন্যের মেয়ে, এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন। আমি দুঃখিত। এ বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই। পাত্রর মা অন্তর মায়ের উদ্দেশ্যে তাচ্ছিল্যের সাথে মুখ বিকৃত করলেন। ক্যাপা, সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতে পারেন নাই। এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ মাবুদ জানে। আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহই ভালো জানে। অন্তত কোনো ভদ্র পরিবারে তো যাবে না। এই মেয়ে, তোমার অপমান করছি মানে? অপমান কই দেখলা? নেই, অপমান নেই। আমার ভুলভাল অসুস্থ মনোভাব। যা হোক, আত্মসম্মানহীনতা যদি আদর্শ হয়, আমি বরাবর অভদ্র এবং জঘন্য আদর্শে পালিত এক মেয়ে। ক্ষমা করবেন এই বেয়াদবকে। অন্ত উঠে চলে যায় সেখান থেকে। এরকম ঘটনা প্রথম নয়, তার ভালো বদনাম আছে পাড়ায় এ নিয়ে। একবার একদল দেখতে এলো, অন্তর সামনেই ঘটক দেনা পাওনা মেটানো শুরু করলো। অন্তু হিসেব মেলাতে একটু হিমশিম খাচ্ছিল।